প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঠিক আছে? তো আজকে মূলত আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আজকে মূলত আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 বা তৃতীয় অধ্যায়ের যে অধ্যায়টা আছে যেটার নাম হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো এই অধ্যায়ের আমরা জানি যে দুইটা পার্টে বিভক্ত এবং আমরা বলতে পারি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ হচ্ছে তোমার সংখ্যা পদ্ধতি এবং দ্বিতীয় অংশ হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস। ঠিক আছে? অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে প্রথম অংশে আলোচনার বিষয় এবং দ্বিতীয় অংশে আলোচনার বিষয় হচ্ছে তোমার ডিজিটাল ডিভাইস নিয়ে। ডিজিটাল ডিভাইস নিয়ে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি কম্পিউটার রিলেটেড যে আমরা ইলেকট্রনিক ডিভাইসগুলো ইউজ করে থাকি বা ইলেকট্রনিক সার্কিটগুলো ইউজ করে থাকি সেগুলো আছে। ঠিক আছে? তো যাই হোক আজকের এই ক্লাসে মূলত আমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব বা আমরা বলতে পারি যে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আজকের ক্লাসটা হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কি কি টপিক হবে। তো সেই টপিকগুলো আমরা একটু ওভারভিউ দিয়ে নিই যে এই অধ্যায় শেষে আসলে আমরা কি জানতে পারবো। ঠিক আছে? তো আমরা এই অধ্যায় যদি ভালোমতো তুমি শেষ করো তাহলে অবশ্যই তুমি সংখ্যা পদ্ধতি কি এটা নিয়ে বিস্তারিত একটা সুন্দর ধারণা পাবা। তারপর সংখ্যা পদ্ধতি কি এবং একে কত প্রকার কয় ভাগে ভাগ করা যায়। ঠিক আছে? আমরা কিভাবে একে ভাগ করতে পারি, কয় ভাগে ভাগ করে সবগুলো বিস্তারিত জানতে পারবো এবং সংখ্যাগুলো অবশ্যই তুমি জানতে পারবে এখান থেকে। তারপরে আমরা পরবর্তীতে জানি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি, ঠিক আছে? পজিশনাল কেন বলা হয়, নন পজিশনাল কেন বলা হয়, এগুলো আমরা বিস্তারিত জানতে পারবো। তো এই জিনিসগুলো যদি আমরা রিয়েলাইজ করতে করতে পড়ি তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো লাগবে। ঠিক আছে? মানে এরকম যদি তুমি রিয়েলাইজ করতে পারো, ও আসলে এটা এই কারণে হচ্ছে, এটা এই কারণে হচ্ছে, তাহলে কিন্তু নিজেকে অবশ্যই ভালো লাগে। তো অবশ্যই এই রিয়েলাইজেশন করে আমি তোমাদের পড়াবো। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগবে। ঠিক আছে? তো এই জন্য বিস্তারিত সবগুলাই দেখতে থাকো এবং অবশ্যই তুমি এই মুহূর্তে একটা খাতা বের করে ফেলো। ঠিক আছে? এবং খাতায় নোট করবা। কারণ খাতায় নোট করে থাকলে সেটা তোমার থেকে যাবে পরবর্তীর জন্য। কারণ ইন্টারমিডিয়েট লাইফ তো শুধু এই কয়েকদিনের জন্য না। ঠিক আছে? এবং ইন্টারমিডিয়েটের পরেও তোমাদের অ্যাডমিশনেও এগুলা কিন্তু কাজে লাগবে অনেক ক্ষেত্রে। তো যাই হোক তারপরে আমরা পজিশনাল, নন পজিশনাল তো আমরা জানবো। তারপরে আমরা চলে যাব পজিশনালের যে প্রকারভেদ আছে ৪ প্রকার সেটা হচ্ছে বিস্তারিত জানবো আমরা পরবর্তীতে। তো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল, ঠিক আছে? এই সংখ্যা পদ্ধতির বিস্তারিত আলোচনা এখানে করা হবে এবং বেস সংখ্যা পদ্ধতির বেস কি এটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হবে এবং কোন সংখ্যা পদ্ধতিতে কিভাবে সংখ্যাগুলো গঠিত হয় এবং এদের মধ্যে তুলনামূলক যে ছকটা আছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কিভাবে সংখ্যাগুলো গঠিত হয়, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেলে কিভাবে সংখ্যাগুলো গঠিত হয়, এই জিনিসটা আমি তোমাদেরকে আজকে রিয়েলাইজ করাবো। ঠিক আছে? অনেকেই এগুলা কিন্তু বলা যায় ইন্টারমিডিয়েটে সব টিচারে কিন্তু এগুলা বিস্তারিত করায় না। কিছু কিছু টিচার আছে ভালো মতো আলোচনা করে, তাছাড়া বাকি টিচারগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করে না। তো আশা করি সেটা তোমরা আজকে বিস্তারিত আলোচনা দেখতে পাবা এবং আশা করি তোমাদের সেটা ভালো লাগবে। তো ক্লাসটা দেখতে থাকো। ঠিক আছে? আর আমি বলি এই অধ্যায়ের সম্পূর্ণ টিউটোরিয়াল তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, প্লেলিস্টের লিংক, সেখানে সবগুলা টিউটোরিয়াল ভিডিও সবগুলো পেয়ে যাবে তোমরা। তো জাস্ট সেই প্লেলিস্ট থেকে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো যদি শেষ করতে পারো তাহলে আশা করি এই অধ্যায়ের কোনো সৃজনশীলে তুমি আটকায় যাবে না। ঠিক আছে? সব সৃজনশীল ভালো মতো সলভ করতে পারবা এবং এই অধ্যায় থেকে তোমরা জানো মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এবং এই অধ্যায় থেকে কিন্তু দুইটা সৃজনশীল অবশ্যই আসে। তো দুইটা সৃজনশীলের মধ্যে যে ভালো মতো পড়বে সে কিন্তু সহজেই দুইটা সৃজনশীল অ্যান্সার করতে পারবে। তার মধ্যে প্রথম অংশ যেটা আছে অ্যাকচুয়ালি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, এটা তো সবাই পারবে, একটু ভালো মতো পড়লেই সবাই পারবে। যেগুলো পড়াবো সেগুলোই কমন, আসলে যেগুলো পড়াবো সেগুলোই আসবে। ঠিক আছে? এটাতে কোনো ইয়া নেই। তারপর দ্বিতীয় অংশ যেটা আছে একটু যদি মনোযোগ দিয়ে ভালো মতো পড়ো তাহলে ভাই এগুলাতে অনেক ভালো মানে করা যায়। ঠিক আছে? অনেক ভালো করা যায়। তো যাই হোক সবগুলাই তোমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা। তো প্লেলিস্ট থেকে সবগুলাই দেখবা আরকি এবং বিভিন্ন যে বোর্ড কোশ্চেন গুলো আছে বোর্ড কোশ্চেন গুলো সলভ করা থাকবে এবং অলরেডি আরো অন্যান্য অধ্যায়ের প্লেলিস্ট দেওয়া আছে এবং বোর্ড কোশ্চেন সলভের প্লেলিস্ট দেওয়া আছে সেখান থেকে তোমরা একটু দেখে নিবা। আর এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকো এবং আহ, একটু সাপোর্ট করো। ঠিক আছে? ভিডিওতে লাইক দিও, কমেন্ট করিও এবং বন্ধুদের সাথে শেয়ার করিও। তাহলে উম, ভালো হবে আরকি। ঠিক আছে? তো সেটা তুমিও শিখতে পারলা, তোমার বন্ধুও শিখতে পারলো এবং আমার জন্য, ঠিক আছে? তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আসলে ভিডিও বানাইতে আমাকে ভালো লাগবে। তো যাই হোক ক্লাসগুলো বানাইতে ভালো লাগবে আরকি। তো যাই হোক আমরা শুরু করি। ঠিক আছে? তো এত বকবক না করে শুরু করে দিই। ঠিক আছে? তাহলে আমরা চলে যাই। তো প্রথমে আমরা একটু এভাবে যাই। তো প্রথমত আমরা আসি সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি যে সংখ্যা পদ্ধতি আসলে অ্যাকচুয়ালি কি। ঠিক আছে? তো সংখ্যা পদ্ধতি যদি আমরা বলতে চাই তাহলে সংখ্যা পদ্ধতি আমরা ঠিক এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক, ঠিক আছে, ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম বলা হয়। ঠিক আছে? ইংলিশটা হচ্ছে নাম্বার সিস্টেম, এটা মনে রাখবা। তো যাই হোক এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, এভাবে তোমরা এক লাইনে সংখ্যাটা দিতে পারো। তো এটা হচ্ছে
ভাই অনেক ক্ষেত্রে ক নম্বর কোশ্চেনে এসে থাকে, তো অবশ্যই ক নম্বর কোশ্চেনে আসলে এভাবে লিখলে 1 মার্ক ফুল পেয়ে যাবে তুমি। তো যাই হোক, এখানে কিছু আমাদের জানার বিষয় আছে, মৌলিক বিষয় যেগুলো আমাদের অবশ্যই প্রয়োজন হয় এবং আমরা আসলে এগুলা এলোমেলো লেগে যায় অনেক সময় আমাদের মধ্যে। তো এই জন্য এগুলা ক্লিয়ার করার জন্য আমি এখানে একটা কিছু টপিক দিয়েছি, যেটা হচ্ছে ডিজিট বা অঙ্ক। ডিজিট বা অঙ্ক বলতে আমরা একটু অ্যাকচুয়ালি কি বুঝি, ঠিক আছে? তো কোনো সংখ্যা পদ্ধতি লিখে প্রকাশ করার জন্য যে সমস্ত মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, যে মৌলিক চিহ্ন বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে অঙ্ক বা ডিজিট বলা হয়। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক আছে? তো এখন অর্থাৎ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে ডিজিট বা অঙ্ক। এটা আমরা এক লাইনে বলতে পারি ভাই। তো যেমন উদাহরণ এখানে দেওয়া আছে, কি বলো, যে ৬২,৩৪৫, এটা একটা সংখ্যা, ঠিক আছে? তো সংখ্যাটিতে 6, 2, 3, 4, 5 এই ৫টি আলাদা আলাদা অঙ্কের সমন্বয়ে গঠিত। অর্থাৎ আমরা কি বলতে পারি বলতো, যে এই সংখ্যাটাতে অঙ্ক আছে আমাদের কি 6, 2, 3, 4, 5। আশা করি ক্লিয়ার, ঠিক আছে? তবে অঙ্কগুলা কি 0 থেকে 9 পর্যন্ত যেগুলো আছে এগুলা কিন্তু অঙ্ক। বুঝা গেছে? এই জিনিসটা তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, সেগুলা নিয়ে আরো বিস্তারিত আলোচনা হবে। তারপরে আমরা চলে আসি যে সংখ্যা। সংখ্যা আসলে অ্যাকচুয়ালি আমরা বলতে কি বুঝি? তো সংখ্যা হলো এক বা একাধিক অঙ্কের সমন্বয়ে তৈরি গাণিতিক মান, যা কোনো পরিমাণ বা ক্রম নির্দেশ করে। ঠিক আছে? দেখো তো আমরা একটা কি লিখলাম, যে ৬২,৩০০ তোমার হচ্ছে ৪৫। তাহলে এটা কি হইতে পারে? এটা একটা টাকারও পরিমাণ হইতে পারে, বা এটা একটা কোনো কিছুর ভরেরও পরিমাণ হইতে পারে, ওজন হইতে পারে, ঠিক আছে? অনেক কিছু হইতে পারে। তাহলে এটা কি পরিমাণ নির্দেশ করতেছে না? তো তাই এটাকে আমরা বলতে পারি যে গাণিতিক মান, যা পরিমাণ বা ক্রম নির্দেশ করে, ঠিক আছে? এটি। তো এখন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে অনেকগুলো সংখ্যা আছে অ্যাকচুয়ালি, তাহলে 5 কে লিখলে সেটাও কিন্তু একটা সংখ্যা, সেটাও তো একটা পরিমাণ নির্দেশ করে, তাই না? তো আমরা যদি আলাদাভাবে বিবেচনা করি যে এটা একটা ডিজিট, তাহলে আমরা ডিজিট বলতে পারি, ঠিক আছে? তো 5, 10, 10 বা হচ্ছে 10, 15, ঠিক আছে, 20, 120, এগুলো হচ্ছে প্রত্যেকটা কি বলো, সংখ্যা, ঠিক আছে? তো আশা করি আমরা বুঝতে পারছি, এবং সংখ্যা এবং ডিজিট বা অঙ্ক নিয়ে আশা করি আমাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না, ঠিক আছে? তো তার পরবর্তীতে আমরা চলে যাই পরবর্তী টপিকে। তো এখন চলে আসি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করলে, যে উপস্থাপন বা প্রকাশের আহ উপস্থাপন বা প্রকাশের পদ্ধতির উপর ভিত্তি করে সংখ্যা পদ্ধতি মূলত দুই প্রকার, ঠিক আছে? দুই প্রকার কি কি? তো একটা চলে আসি এক নম্বরে, আমাদের পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি। তো পজিশনালের বাংলা হচ্ছে ইংরেজি স্থানিক আর কি, ঠিক আছে? পজিশন মানে স্থান বোঝায় বা অবস্থান বোঝায় অ্যাকচুয়ালি, এবং পজিশনাল মানে হচ্ছে স্থানিক, স্থানিক সংখ্যা পদ্ধতি। আর দুই নম্বরে আমরা যেটা আসি, যে দুই নম্বর হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো এখন এইগুলা ভাই আমাদেরকে একটু ভালো মতো জানতে হবে, কারণ এগুলা প্রচুর পরিমাণে ক নম্বর কোশ্চেন এসে থাকে, এবং তোমার এমসিকিউ এই কনসেপ্ট থেকে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? বা খ নাম্বার কোশ্চেনও আসতে পারে। তো এই জন্য এগুলো আমাদের একটু ভালোভাবে জানতে হবে। তো যাই হোক, আমরা চলে আসি প্রথমে, যে অস্থানিক বা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। তো যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না, তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলি। তাহলে দেখো তো, একটু কনসেপ্টটা মাথায় ঢুকে নাও। তাহলে কি অঙ্কসমূহের চিহ্ন, এই যে দেখো, চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে না। পজিশনের বাংলায় হচ্ছে অবস্থান। তার মানে একটা সংখ্যাতে ওই সংখ্যার মানে, যে মানটা আমরা বলতে যাব, সেখানে যদি তাদের যে অঙ্ক বা চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে, সে তাদের অবস্থান, কে কোথায় অবস্থান করতেছে এর উপর যদি নির্ভর না করে, তবে তাকে অস্থানিক সংখ্যা পদ্ধতি বলা হয়। এই জিনিসটা মাথায় একটু ঢুকে নাও, ঠিক আছে? তো এবং তোমরা একটু খাতায় নোট করে নিবা আর কি, তাহলে লেখা থাকলে ভালো হবে আর কি, যে পরবর্তীতে দেখলেই মনে আসবে এরকম, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমরা বলতে পারি যে এটি একটি প্রাচীন পদ্ধতি, প্রাচীনে এগুলো ইউজ করা হতো, এবং যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে ট্যালি, ঠিক আছে, রোমান, মেয়ান, হায়ারোগ্লিফিক্স, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাই। এইগুলা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এমসিকিউ এর ক্ষেত্রে এইগুলা আসতে পারে। বললো যে নিচের কোনটি অস্থানিক সংখ্যা পদ্ধতি, বা নিচের কোনটি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি, বা এমনও আসতে পারে ওইখানে, মনে করো যে যেটা হচ্ছে আমরা কি বহু নির্বাচনের মধ্যে যেমন থাকে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার অপশনে নিজের কোনটি সঠিক, এই টাইপের কোশ্চেনও আসতে পারে। তো এই জন্য অবশ্যই এগুলা নোট করে নাও, ঠিক আছে? অবশ্যই এটা ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তো তারপর আমরা চলে আসি অস্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে দেখো, এই অস্থানিক সংখ্যা পদ্ধতি আমরা জানলাম অ্যাকচুয়ালি, এবং স্থানিক সংখ্যা পদ্ধতি চলে আসি। তাহলে অস্থানিক মানে আমরা বুঝলাম যে নন পজিশনাল, বা যার অবস্থানের উপর নির্ভর করে না। তাহলে ঠিক স্থানিকটা কি হবে বলো? ওইটাই হবে, জাস্ট ওর অপোজিটে হবে, জাস্ট এখানে কি অবস্থানের উপর নির্ভর করবে, ঠিক আছে? এটাই তো। তাহলে দেখো, এইভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে যে পদ্ধতিতে সংখ্যার মান ব্যবহৃত চিহ্ন বা অঙ্কসমূহের পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে, তাদের স্থানিক বা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে দেখো, আগের মতোই সংখ্যা, আগের মতোই সংখ্যা, তাহলে ডিফারেন্সটা কি বলো? ওইখানে অবস্থানের উপর নির্ভর করে না, এখানে অবস্থানের উপর নির্ভর করে, জাস্ট। তার মানে কি বলতো,
এগুলা কিন্তু এমনিও তুমি লিখতে পারো, এগুলা একটু বুঝে শুনে বানায়ও লিখতে পারো সংখ্যাগুলো, ঠিক আছে। এটাই, একটা মনে থাকলে অপরটা এমনি মনে থাকতেছে। তো যাই হোক, এই পদ্ধতিতে সংখ্যা তার বেস বা অঙ্কের অবস্থান পজিশন, যেটা অ্যাকচুয়ালি বেসটা আমরা জানতেছি, অঙ্কের অবস্থান সেটাও আমরা বিস্তারিত এখন আলোচনা করবো, ঠিক আছে। তারপর রেডিক্স পয়েন্টটাও ইম্পর্টেন্ট জানার। তো এইসব বিষয়ের উপর নির্ভর করে সংখ্যা গঠিত হয়। তো আশা করি আমরা স্থানিক এবং অস্থানিক সংখ্যা পদ্ধতি নিয়ে আশা করি ধারণা পেয়েছি। তো এখন আমরা চলে যাই পরবর্তী পার্টে, ঠিক আছে। আমি তোমাদের এটাই একটু বোঝানোর জন্য একটা আমি ছক এখানে তোমাদের তুলে ধরেছি। তো ছকটা একটু দেখো কি আছে, দেখো তো। তো প্রাচীন পদ্ধতি, এখানে কি বলা হলো, একটু আগেই কি বলা হলো বলো তো। একটু আগেই তোমাকে বলা হলো যে অস্থানিক সংখ্যা পদ্ধতি যেটা আছে সেটা হচ্ছে প্রাচীন কালে এই অস্থানিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হইতো। তো দেখো, অস্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে ওখানে উদাহরণও কিন্তু ছিল, হায়ারোগ্লিফিক্স, মেয়ান, রোমান, এগুলো কিন্তু উদাহরণ ছিল, ঠিক আছে, এবং ট্যালি চিহ্ন। তাহলে দেখো, প্রাচীন কালে আমি যদি বলি যে এই সংখ্যা, যে সংখ্যা আমরা ইউজ করতেছি, এগুলো কিন্তু ডিরেক্টলি প্রথমে আসে নাই ভাই। এগুলো কিভাবে আসে, অনেক মানে যেমন কি একটা ফোনের সফটওয়্যার কি থাকে, আপডেট আসতে বলে না, যে আপডেট আসে বলে আপডেট করো আপডেট করো। তো এরকম মানুষের বাণিজ্যের তাগিদে, হিসাব নিকাশের তাগিদে, ঠিক আছে, এই সংখ্যা পদ্ধতিগুলো আস্তে 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 উন্নতির দিকে যে যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি চলে আসছে আর কি, আবিষ্কার করা হয়েছে, ঠিক আছে। তো এইগুলা নিয়ে ইতিহাস তোমাদের বইয়ে দেওয়া আছে, তোমরা একটু জাস্ট বইটা একটু পড়ে নিবা, যদিও সেটা তেমন বেশি ইম্পর্টেন্ট না, তবে জানলে তো ভালোই, জানলে তো আর ক্ষতি নেই, তাই না। তো সেখান থেকে একটু পড়ে নিবা, মাঝে মাঝে এমসিকিউ দুই একটা আসতে পারে যে কোন সভ্যতায় কি কি, এটাই জাস্ট। তবে বোর্ড পরীক্ষা সেটা থেকে আসার পসিবিলিটি অনেক কম, বা না আসবে না বলতে পারো, ঠিক আছে। তো যাই হোক, দেয়ালে দাগ, এখন আমরা আসি যে দেয়ালে দাগ দিয়ে আগের মানুষ কি কলম খাতা কলম, আজকে যে আমি এই যে ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, এখানে এরকম জিনিসপাতি তো ছিলই না, ল্যাপটপ কম্পিউটার এগুলো তো ছিলই না, মোবাইল তো ছিলই না, বলা যায় অনেক আগে অনেক আগে, ঠিক আছে। তখন কি করতো মানুষ, লেখার তো কাগজপাতি ছিল না, জেনারেলি তারা খাবারের ভালো মতো পাইতো না, ঠিক আছে। তো তখন তারা কি করতো বলতো, যে কিন্তু হিসাব নিকাশের তো অবশ্যই প্রয়োজন থাকতো তখনও, তাই না। যে তারা একদিনের খাবার সংগ্রহ করলে কয়দিন খাবে সেটা, এবং তাদের একটা মানুষের যদি 5-7টা ছেলে মেয়ে থাকে, কাকে কতটুকু ভাগ করে দিবে, তো এগুলা হিসাব নিকাশ করার জন্য তো অবশ্যই হিসাব নিকাশের প্রয়োজন হইতো। তো যাই হোক, এই জন্য দেয়ালে দাগ, এই যে দেখো বিভিন্ন দেয়ালে দাগ চিহ্ন দিয়ে মনে রাখতো, নুড়ি পাথর দিয়ে মনে রাখতো, তারপর হায়ারোগ্লিফিক্সে এই যে দেখো এইভাবেও তো আমরা মনে রাখতো, ঠিক আছে। তাহলে দেখো তো প্রকৃতপক্ষে কি বুঝাই। তো এইখানে দেখো, আমি যদি তোমাদের বুঝাই, একটা দাগ মানে এক বুঝাই, দুইটা দাগ মানে দুই বুঝাই, তিনটা দাগ মানে তিনটা বুঝাই, অনুরূপে নুড়ি পাথর একটা মানে এক বুঝাই, দুইটা মানে দুই, তিনটা মানে তিন, এইভাবে। তাহলে দেখো তো, এইভাবে একটা দুইটা পরস্পর পাশাপাশি লেখার কারণে তাদেরকে অবস্থানের উপর কোনো মান কম বেশি হচ্ছে, হয় না, ঠিক আছে। চারটা মানে চার, চারটা মানে চার। কিন্তু আমরা দেখো, আমি তোমাদের যে সংখ্যা পদ্ধতি আমরা ইউজ করি এখন বর্তমানে, সেই সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করবো, সেটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। এখন আমি যদি এইখানে দেখো এইভাবে যদি চারটা এক লিখি ভাই, তাহলে বলো তো তুমি এটা কত হবে, কত হবে চারটা এক লিখলে কত হবে বলো তো। এটা চারটা এক ধরে নাও, ঠিক আছে। তো চারটা এক লিখলে হবে কত হবে বলো, 1111, ঠিক আছে, অর্থাৎ 1111 হবে। তো চারটা এক, তার মানে দেখো তো ডিফারেন্সটা কি তুমি বুঝতে পারছো এখনো। দেখো এখানে চারটা দাগ দেওয়া মানে চার হওয়া, চারটা নুড়ি পাথর মানে চার হওয়া, হায়ারোগ্লিফিক্সে চারটা এরকম দেওয়া অ্যাঙ্গেল দেওয়া মানে হচ্ছে তোমার কত হওয়া, চার হওয়া। অনুরূপে মেয়ানেও দেখো ডট ডট দেওয়া হয়, ডট ডট দেওয়া চারটা মানে চার হওয়া, ঠিক আছে। এবং রোমানেও দেখো এটা চার, ঠিক আছে, এক দুই তিন এগুলা আলাদা যদিও, ঠিক আছে, একটু আলাদা। তো যাই হোক, তার মানে তুমি কি বলতে পারো, চারটায় চার নির্দেশ করছে, কিন্তু আমরা যখন চারটা ওয়ান কে এভাবে লিখতেছি তখন কি হয়ে যাচ্ছে বলতো, 1111 হয়ে যাচ্ছে। তার মানে দেখো, এই যে অবস্থানের উপর তাদের মান নির্ভর করতেছে না। যদি আমরা বলি যে এই সামনে যে ওয়ানটা আছে, ওয়ানটাকে যদি আমরা না রাখি, ওয়ানের পরিবর্তে যদি জিরো রাখি, তাহলে কি হবে বলে দাও। ওয়ানের পরিবর্তে যদি আমরা জিরো রাখি তাহলে হবে এটা 111। তাহলে দেখো, সামনে ওয়ান বসাইছি তাই তার মান 1000 বেড়ে যাচ্ছে, ঠিক আছে। ওয়ানকে বাদ দিলাম তাই তার মান কি হয়ে যাচ্ছে, 1000 কমে যাচ্ছে। তার মানে অবস্থানের উপর ডিপেন্ড করতেছে না। তো এই জন্যই আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা স্থানিক সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে, এবং সেগুলো আমরা বিস্তারিত এখনই দেখবো প্রকারভেদগুলো, ঠিক আছে। তো আমি জাস্ট তোমাকে স্থানিক এবং অস্থানিকের মধ্যে যে পার্থক্যটা বা ডিফারেন্সটা কিভাবে বুঝবো কোনটা কি, এটাই বোঝানোর জন্য বললাম, ঠিক আছে। তো যাই হোক, তারপরে দেখো বর্তমান সংখ্যা পদ্ধতি যেটা আলোচনা আছে, যে দশমিক বাইনারি, আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করি সেটা হচ্ছে দশমিক। বাইনারি হচ্ছে, বাইনারিও ইউজ করা হয়, তবে বাইনারি কম্পিউটারের জন্য, ঠিক আছে, সহজ সহজ মানে সরল বা সহজ সংখ্যা পদ্ধতি যদি আমরা বলতে চাই, তাহলে সেটা বাইনারি, এবং বাইনারিতেই কম্পিউটার সবকিছু বুঝে থাকে এবং কাজ করে থাকে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই ছকটা দেখে বুঝতে পারতেছো, ঠিক আছে, যে কোনটা স্থানিক কোনটা অস্থানিক।
আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, তারপরে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তারপরে কি আছে, যে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি প্রধানত 4 প্রকার। ঠিক আছে? তো একটা হচ্ছে আমাদের, দেখো, একটা হচ্ছে আমাদের ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তারপর 2 হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি 3, তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে কি বলো, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো অবশ্যই তোমরা ভাই এগুলা অবশ্যই খাতায় নোট করে রাখবা। ঠিক আছে? তো একটা ছকের মাধ্যমে এখানে দেখানো হয়েছে সংখ্যা পদ্ধতি, পজিশনাল, নন পজিশনাল। পজিশনালের মধ্যে কয়টা বলো? 4টা। তো বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। ঠিক আছে? তো এখানে একটা বিষয় মনে রাখবা, অনেক সময় উচ্চারণগুলা বিভিন্ন বইয়ে তোমরা যদি দেখো, কোনো কোনো বইয়ে দেখবা এই উচ্চারণটা আছে ডেসিমেল, ডেসিমেল। ঠিক আছে? এখানে ডেসিমেল তার মানে কি ময় জফলা আকার আছে। অনেক সময় দেখবা যে ডেসিমেল, এই যে দেখো ডেসিমেল এভাবে দেওয়া থাকবে। ঠিক আছে? এখন ভাই দুইটা বানানই সঠিক। ইংরেজি যদি বলো, ইংরেজি সঠিক উচ্চারণ এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে? এটা বানানো সঠিক, এটা বানানো সঠিক। এখন কিছু কিছু বইয়ে এটা ডেসিমেল আছে, কিছু কিছু বইয়ে ডেসিমেল আছে। ঠিক আছে? আবার কিছু কিছু বইয়ে ডেসিমাল আছে। তো তুমি যে কোনো একটা দিতে পারো, যে কোনো স্কুলের সমস্যা নেই, সেটা কখনো ভুল ধরবে না। ঠিক আছে? এটাই আরকি। তো বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম ভাবে দেওয়া আছে। তোমার যেটা ভালো লাগে লিখতে সেটাই লিখবা, সমস্যা নেই। তো আমার মনে হয় ডেসিমেল এইটা লেখাটাই উচিত আরকি। ঠিক আছে? তো যাই হোক, আমরা চলে আসি। তার মানে আমরা প্রকারভেদগুলো জানলাম। এগুলা নিয়েই আমরা এখন বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এবং খাতায় তুলে নাও, না তুলে নিলে। তো যাই হোক, পরবর্তীতে আমরা চলে যাই যে সংখ্যা পদ্ধতির বেস। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। সংখ্যা পদ্ধতির বেস আমাদের অবশ্যই জানতে হবে। তো সংখ্যা পদ্ধতির বেস কি? যে কোনো সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে, এই ভিত্তি বা বেস, ঠিক আছে, বেসের বেস হচ্ছে ইংলিশ আসলে, এবং এর বাংলা অর্থ হচ্ছে ভিত্তি। ঠিক আছে? যে এটাকে বেস, এটা বেস না বলে আমরা বেচ, অনেক সময় বেস লেখা হয়, বেস লেখা হয়। যাই হোক, সমস্যা নেই। অর্থাৎ আমরা কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্ক বা প্রতীক সমূহের সংখ্যাকে বোঝায়। তার মানে কি বললাম, প্রত্যেক সংখ্যা পদ্ধতিতে নির্দিষ্ট কিছু অঙ্ক ব্যবহার করা হয়, তাই না? বা নির্দিষ্ট কিছু প্রতীক ব্যবহার করা হয়, তাই না? তাহলে কতগুলা প্রতীক ব্যবহার করা হয়, টোটাল যতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, ব্যবহার করে সংখ্যা পদ্ধতিটা গঠিত হয়, সেই টোটাল বা মোট অঙ্কের সংখ্যাটাই হচ্ছে মূলত ওই সংখ্যা পদ্ধতির বেস। ঠিক আছে? যেমন দশমিক সংখ্যা পদ্ধতি। দশমিক মানে কি বলো? আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি সেটা হচ্ছে ডেসিমেল, এটাকে বলা হয় দশমিক সংখ্যা পদ্ধতি। তো দশমিক সংখ্যা পদ্ধতিতে মূলত আমরা জানি কি বলো, এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত। ঠিক আছে? এই 0 থেকে 9 পর্যন্ত আমরা ইউজ করে থাকি, কিন্তু পরবর্তীতে আমরা কি পাই, 10 পাই। 10 আবার কি বলো, 1 0 নিয়ে গঠিত হয়। 11 পাই। 11 আবার কি বলো, 1 1 নিয়ে গঠিত হয়। 12 পাই। 12 আবার কি বলো, 1 2 নিয়ে গঠিত হয়। তার মানে আমরা যদি বলি ইউনিক বা অনন্য, যদি বলি অনন্য বা ইউনিক চিহ্ন কোনগুলা, সেগুলো হচ্ছে 0 থেকে 9। বাকি যেগুলো আসতেছে এগুলার কম্বিনেশন বা এগুলা পাশাপাশি অবস্থান করে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো যাই হোক, এই 10টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত বলো, 10। এই জিনিসটা এখানে লেখা আছে সুন্দর করে। ঠিক আছে? অনেক সময় তোমার খ নাম্বার কোশ্চেন আসতে পারে, সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। ঠিক আছে? এই টাইপের কোশ্চেন আসলে এভাবে লিখে দিবা। তো অনুরূপে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারিটা আমরা জাস্ট জানিছি, এখনো বিস্তারিত আসিনি। সংখ্যা আমরা জানবো, সমস্যা নাই। বাইনারি যা আছে এটা আমরা জানি। ঠিক আছে? এটা মনে রাখো। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে বেস কত বলো, 2 বাই, এটা আমরা বিস্তারিত আলোচনা করতেছি একটু পরেই। তারপর অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কি বলো, 8। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কি বলো, 16। ঠিক আছে? এটাই। তো এখন ডেসিমেল তো আমরা অলরেডি বলে ফেলছি। তারপর হচ্ছে কোনো সংখ্যা পদ্ধতিতে যে কোনো সংখ্যাকে ব্র্যাকেটের নিচে ডান দিকে ছোট সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, এই সাবস্ক্রিপ্টের বিষয়টা কোথায় আছে বলো তো? HTML এ আছে। তোমরা যদি অলরেডি পড়ে থাকো তাহলে সাবস্ক্রিপ্ট বিষয়টা অলরেডি তোমার মাথায় চলে আসে। যদি না পড়ে থাকো সমস্যা নেই, পরবর্তীতে পড়বা। এবং HTML নিয়েও কিন্তু আমার একটা প্লেলিস্ট আছে। অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক এখানে দেওয়া থাকবে অবশ্যই। তুমি HTML নিয়ে আহ, আহ, ওইখান থেকে ভিডিওগুলো দেখলে আশা করি সবকিছুই ভালো মতো সলভ করতে পারবা এবং ভালো মতো বুঝতে পারবা। তো দেখে নিবা আর কি, সেটা যদি দেখতে চাও। ঠিক আছে? তো এবং সৃজনশীলগুলো সলভ করে দেওয়া আছে। তো যাই হোক, এবং সেই সাথে তাহলে কি বলা হয়েছে, সাবস্ক্রিপ্ট করে সেই সংখ্যা পদ্ধতির বেস বা, এই যে বেস, এটাকে অনেক সময় বেস লেখা হয়, অনেক সময় বইকারে বে দন্তাস স, এটাও লেখা হয়। ঠিক আছে? এই যে এই যে এই যে এই যে এই যে, অনেক সময় এটাও লেখা হয়। তো যাই হোক, সমস্যা নেই, তুমি যে কোনো একটা বানান লিখলেই হলো। এই বেস আর বেস, যে কোনো একটা বানান লিখবা, সমস্যা নেই। তো যাই হোক, বা ভিত্তি লিখতে হয়। ঠিক আছে? এবং নিচে বিভিন্ন সংখ্যা উদাহরণ এখানে দেওয়া আছে, প্রতীক, নাম, বেস ইত্যাদি দেওয়া আছে আর কি। ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা যদি এখানে দেখি, এই যে যেমন কি ধরন, ধরন বলতে আর কি কোন সংখ্যা পদ্ধতি আর কি এটা বোঝায়। যেমন বাইনারি, বাইনারিতে বেস বা ভিত্তি হচ্ছে 2 অ্যাকচুয়ালি, এবং মৌলিক অঙ্ক হচ্ছে 0 আর 1। এবং উদাহরণ যেমন একটা আছে 1 1 0 1, আর নিচে আছে 2। এই যে নিচে যেটা আছে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট ভাই। নিচে যেটা আছে এটাকে বলা হয় সাবস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। বুঝা গেছে? এই জিনিসটা মনে রাখবা, এবং এটা HTML এর আছে। তো যে কোড করার সময় এরকম করে লেখার প্রয়োজন পড়ে। তো দেখো, অনুরূপে অক্টাল, অক্টাল মানে কি 8। একটা অক্টাল মানে বুঝে অ্যাকচুয়ালি 8, বাইনারি বোঝায় বাই মানে 2 আর কি। ঠিক আছে?
তো অক্টাল মানে 8, এই জন্য এর বেস 8 এবং সংখ্যাগুলো যেগুলো ইউজ করা হয় 0 থেকে কি বলো, 0 থেকে এই যে 0 থেকে 7 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 7 পর্যন্ত ইউজ করা হয়। তো যাই হোক, তারপরে আমরা আসি 0 থেকে 7 পর্যন্ত ইউজ করা হয়। তো তারপরে এর যদি আমরা একটা উদাহরণ বলি তাহলে 375 এটা একটা অক্টাল সংখ্যা এবং যার বেজ এখানে কি আছে বলো, 8 দেওয়া আছে, বেজ আছে কত, 8, ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবা, বেজ আছে 8 নিচে। তারপর আমরা ডেসিমেল চলে আসি, ডেসিমেলে কি বলো, 10 এর ডেসিমেল, ডেসি মানে হচ্ছে কিন্তু 10, ঠিক আছে। তো ডেসিমেল মানে এর বেসটা বা ভিত্তি হচ্ছে 10 অ্যাকচুয়ালি, এবং যে সংখ্যাগুলো ইউজ করা হয় এটা অলরেডি আমরা জানছি, সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এই যে 0 থেকে 9, ঠিক আছে। এবং একটা উদাহরণটা এরকম আছে 739 739, যেটা নিচে 10 বেস দেওয়া আছে। তো এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতি, মানে এই যে বাইনারি, অক্টাল, ডেসিমেল সংখ্যা পদ্ধতি প্রকাশের নিয়ম। তারপর হেক্সাডেসিমেল যদি আমরা হেক্সা মানে 6, ডেসি মানে 10, তাহলে হেক্সাডেসিমেল মানে বোঝায় 16। তো যে সংখ্যা পদ্ধতির বেস 16 সেটাই হচ্ছে হেক্সাডেসিমেল অ্যাকচুয়ালি, তাই বেস বা ভিত্তি এই জন্য 16। এবং যেগুলো ইউজ করা হয় এটা আমরা বিস্তারিত আলোচনা করতে সমস্যা নেই। তো 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ইউজ করা হয়, তারপরে এ থেকে ই পর্যন্ত চিহ্ন বা প্রতীক ইউজ করা হয়, এই জিনিসটা আমরা বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। এখানে একটা উদাহরণও দেওয়া আছে, এই উদাহরণটা তোমরা দেখতে পারো, ঠিক আছে, এটাই। তো জাস্ট এটাও কিন্তু একটা সংখ্যা, প্রথম প্রথম তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই একটা তোমার মাথার মধ্যে কোশ্চেন আসতে পারে, এ বি সি ডি কেন আসলো সংখ্যার মধ্যে, এটা আমরা ভাই বিস্তারিত আলোচনা করবো একটু পরেই, দেখতে থাকো, ঠিক আছে। তো দেখো এখানে 16 প্রকাশ করা হয়েছে বেজ হিসেবে আর কি, এটাই। তো আশা করি আমরা আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা চলে যাই, তো একটু যে বাইনারি, এখন বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করবো। যে প্রথমে আসি বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি যদি আমরা বলি একটু, ঠিক আছে। তো যাই হোক, প্রথমে চলে আসি আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি। তো যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। জাস্ট মনে রাখবা 0 এবং 1 নিয়ে যেগুলো সংখ্যা গঠিত হয়, সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, ঠিক আছে। মানে 0 1 ছাড়া অন্য কোনো ডিজিট থাকবেই না, অন্য কোনো চিহ্ন বা প্রতীক থাকবেই না, বুঝা গেছে, এই জিনিসটা মাথায় ঢুকে নাও এবং খাতায় লিখে নাও একটু। এবং বাইনারি যে এই যে ইংলিশটা বানানটা আছে এটা অনেক সময় লিখতে হইতে পারে, সেই জন্য এটা মনে রাখিও। তো যাই হোক, তারপরে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি যেহেতু 0 1 এই দুটি অঙ্ক প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেস বা ভিত্তি হচ্ছে কি বলো, 2। কারণ আমরা জানি কোন একটা সংখ্যা পদ্ধতিতে মোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তার বেস হচ্ছে ওইটা। তো যেহেতু দুইটা ইউজ করা হয় তাহলে 2 বেস, ঠিক আছে। তো ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল, ঠিক আছে, এর বুলের বিষয়টা পরবর্তীতে জানতে পারবো, বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে। তো জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতি উদ্ভাবন করেন, এটা জাস্ট একটা ইনফরমেশন জানা রাখলে আর কি, ঠিক আছে। তারপর বাইনারি সংখ্যা পদ্ধতির বলতে পারি আমরা যে 0 1 এই দুটিকে মৌলিক চিহ্নকে কি বলা হয় বলো, বিট বলা হয়, এটা মনে রাখবা অবশ্যই, ঠিক আছে। এটা এমসিকিউ আসে এবং তোমার ক নাম্বার কোশ্চেন আসতে পারে, বিট কাকে বলবে, বিট বলতে কি বুঝো। তাহলে এই যে বাইনারি সংখ্যা পদ্ধতির 0 1 কে, দুটি মৌলিক চিহ্নকে 0 1 কে এক কথায় বিট বলা হয়, ঠিক আছে, বিট। তো যেমন উদাহরণ আমরা একটা দিছি এখানে বাইনারি সংখ্যা, যেহেতু অলরেডি আমরা দেখছি একটা বাইনারি উদাহরণ, তো এখানেও একটা বাইনারি উদাহরণ আছে যেখানে শুধু 1 আর 0 নিয়ে সংখ্যা গঠিত হয়েছে, অর্থাৎ 1 1 0 1, আর বেস যেহেতু 2 এর জন্য নিচে 2 দেওয়া হয়েছে, ঠিক আছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে একটা বিশেষ দ্রষ্টব্য জাতির উদ্দেশ্যে দু একটা কথা, ঠিক আছে, যদিও আমরা এটা পরে জানতে পারবো বিস্তারিত, এখন তোমাদের জাস্ট দু একটা কথা বলি জাতির উদ্দেশ্যে। তো একটু মনে রাখবা মাথায় যে সকল ইলেকট্রনিক ডিভাইস শুধুমাত্র দুটি অবস্থা অর্থাৎ বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বুঝতে পারে। তার মানে কি, সে শুধু বুঝতে পারে যেগুলো ইলেকট্রনিক ডিভাইস আছে, বা আমরা বলতে পারি ডিজিটাল ডিভাইস, ডিজিটাল মানে কি, যেগুলো ডিজিটের মধ্যে কাজ করে, মাধ্যমে কাজ করে, যেমন ল্যাপটপ, কম্পিউটার, ঠিক আছে, ক্যালকুলেটর, তারপর ডিজিটাল যে ওয়াচ গুলো আছে বা ঘড়িগুলো আছে, আরো অনেক ইলেকট্রনিক যন্ত্রপাতি আছে আর কি। তো এগুলা, এবং 0 আর 1 তার মানে সে বুঝে হয় কারেন্ট এখানে আছে আর না হয় কারেন্ট নাই, এটাই বুঝে আর কি, ঠিক আছে। এবং বিদ্যুতের উপস্থিতিকে তারা এই যে বিদ্যুতের উপস্থিতিকে অন, তারপর হাই, ট্রু কিংবা ইয়েস বলা হয়। অন মানে সুইচ অন, ঠিক আছে। হাই হাই মানে লেভেল ইউজ করা হয় অ্যাকচুয়ালি, হাই লেভেল, ঠিক আছে। ট্রু মানে সত্য অ্যাকচুয়ালি, আর ইয়েস ইয়েস মানে হ্যাঁ, হ্যাঁ আর না, এগুলা ইউজ করা হয় বা এগুলা বলা হয় আর কি, যার লজিক লেভেলে ওয়ান নির্দেশ করে। এটা আমরা পরবর্তী জানতে পারবো ভাই, সমস্যা নেই, ডিজিটাল ডিভাইসের অংশে আমরা জানতে পারবো। তো একটু মাথায় ঢুকাই নাও কিভাবে কাজ করে, যেহেতু বাইনারি আমরা পড়তেছি একটু জানলে তো অসুবিধা নেই, তাই না। তো বিদ্যুতের অনুপস্থিতিকে কি বলা হয়, অফ, ল, ফলস, নো ইত্যাদি বলা হয়। এবং লজিক লেভেলে কি করা হয় বলতো, জিরো নির্দেশ করে। এবং লজিক লেভেল 0 1 বাইনারি সংখ্যা পদ্ধতির সাথে সামঞ্জস্যপূর্ণ, এই জিনিসটা মাথায় রাখবে একটু। এবং তাই কম্পিউটার বা সকল ইলেকট্রনিক ডিভাইসে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, এই জিনিসটা একটু মাথায় রাখবা, এমসিকিউ আসতে পারে, ঠিক আছে। কারণ বাইনারি সংখ্যা পদ্ধতি অনেক সহজ এবং এখানে অনেক অঙ্ক তাকে মনে রাখতে হয় না, জাস্ট 0 আর 1 কে মনে রাখলেই হয়ে যায়। তো এই জন্যই। তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা। পরবর্তীতে আমরা চলে যাই, তারপর চলে আসি অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি কি বলো, তো যে সংখ্যা পদ্ধতিতে 8টি, এই যে 8টি কি বলো, 0 থেকে 7 পর্যন্ত প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেস কত বলো, 8। আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবং অলরেডি আমরা পড়ছি এর বেস বা ভিত্তি হচ্ছে 8, ঠিক আছে। তো উদাহরণ হিসেবে দেওয়া আছে 375 এবং যেটা 8 বেস এই জন্য 8 আছে, এটাই জাস্ট। তো ডেসিমেল অনুরূপে আমরা ডেসিমেল কিন্তু ইউজ করে থাকি,
আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি সেটা ডেসিমেল, কারণ আমরা 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এগুলো নিয়ে কিন্তু সংখ্যাগুলো গঠিত হয়, যেই সংখ্যাগুলো সেগুলো নিয়ে আমরা হিসাব নিকাশ করি, ঠিক আছে, এই জন্য ডেসিমেল। তো এখন আমরা আসি যে যে সংখ্যা পদ্ধতিতে 10টি, এই যে 10টি কি বলো, জিরো, মানে এক কথায় শেষ, শূন্য থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলি। তো দশমিক দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক বা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় বিধায় এর বেস বা ভিত্তি হচ্ছে কি বলো, 10 বা 10, ঠিক আছে। এবং উদাহরণ যদি আমরা দিই একটা 739, যেটা 10 বেজের, এখানে 10 বেস 10 দেওয়া আছে নিচে। তো এখানে একটা ইনফরমেশন লেখা আছে, এটা মনে রাখবা। মানুষ সাধারণত গণনার কাজে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, এই জিনিসটা মনে রাখবে। এবং এখন তোমাদেরকে একটা প্রশ্ন, আমরা যে সংখ্যা পদ্ধতি ইউজ করে থাকি, আমরা কি কখনো এভাবে, মানে আমরা যে লেখালেখি করে থাকি, যে মনে করো তুমি খরচ করতে গেলা 100 টাকা নিয়ে, খরচ করলে 20 টাকা, ঠিক আছে, ফেরত আসলো 80 টাকা, তো 80-র নিচে কি আমরা 10 দিই? দিই না কিন্তু। আমরা জাস্ট 100 টাকা নিয়ে গেছি, 20 টাকা খরচ করছি, বাদ দিয়ে থাকে 80 টাকা, এইভাবে হিসাব নিকাশ করে লিখি, ঠিক আছে। তাহলে দেখো, এই যে ডেসিমেল সংখ্যা পদ্ধতি যেহেতু আমরা ইউজ করে থাকি, এটা তো আমরা সবাই জানি যে ডেসিমেল ইউজ করে থাকি, তো এই জন্য এখানে আসলে বেসটা লিখতে হয় না, বেসটা না লিখলেও সমস্যা নেই, কারণ আমরা ডেসিমেলি ইউজ করতেছি, এখানে তো একটাই পদ্ধতি ইউজ করতেছি। আমরা যদি অন্যান্য পদ্ধতি ইউজ করতাম তাহলে অবশ্যই আমাদের বেসটা দিতে হইতো। তো এই জন্য আমাদের জাস্ট বেসটা না দিলেও চলে, ঠিক আছে, এই জন্য দেওয়া হয় না আর কি। তো এটা মনে রাখবে একটু। তো যাই হোক, পরবর্তী আমরা চলে যাই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তো হেক্সাডেসিমেল যদি আমরা বলি যে হেক্স, এটা মনে রাখবে, হেক্স মানে বা হেক্সা, হেক্স মানে হচ্ছে 6 বা 6, এবং ডেসি মানে হচ্ছে 10। তো হেক্সাডেসিমেল মানে যেটা হচ্ছে 16 আর কি, 16 সংখ্যাটা আছে। তো যে সংখ্যা পদ্ধতিতে 16টি অঙ্ক বা ডিজিট বা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে, এই জিনিসটা মনে রাখবা। এবং সংখ্যাটা অবশ্যই লিখে নিবা। তারপর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মূলত আমরা এই যে 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত 10টি অঙ্ক বা ডিজিট, এবং এ বি সি ডি ই এফ, এই 6টি, এখানে অঙ্ক একটা লেখাটা বলেছে যে অঙ্ক না, এই 6টি প্রতীক বলবো তোমরা, প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, ঠিক আছে। এই 6টি প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয়। এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির এই জন্য ভিত্তি বা বেস হচ্ছে 16, বুঝে গেছি। তার মানে দেখো 10টি অঙ্ক এবং কি বলো 6টি প্রতীক, এই জিনিসটা মনে রাখবা, এটা একটু ইয়ে করে নেবা, প্রতীক বা চিহ্ন। তো যাই হোক, ইউজ করা হয় আর কি। তো এই জন্য এর বেস হচ্ছে 16, এবং উদাহরণ আছে যেমন এটা দেখো যে B2D, 16 বেস, ঠিক আছে, এটাই। তো এখন যদি আমরা এর আগে যে ছকটা দিলাম সেই ছকটারে কিন্তু এখানে দিছি। এখন আশা করি তোমরা যেহেতু জানতে পারলা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল যেহেতু জানতে পারলা, আশা করি এই ছকটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। একটু আগে যদি আমি বিস্তারিত বুঝাই দিছি, তাহলে আশা করি তোমরা এই ছকটা বুঝতে পারতেছো, এবং এখানে সবগুলো উদাহরণ দেওয়া আছে, মৌলিক চিহ্ন বা অঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা ভাই মূল টপিকে চলে আসব, কিভাবে সংখ্যাগুলো গঠিত হয়। এবং তার আগে আরেকটা আমাদের জানার বিষয় আছে, সেটা এই যে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিভাবে কি প্রকাশ করি, এই জিনিসটা আমাদের জানতে হবে। তো বাইনারি সংখ্যা পদ্ধতিতে দেখো, একটা সংখ্যাকে আমরা লিখছি যে 1010.101, তার মানে আমরা বলতে পারি এটা একটা বাইনারি সংখ্যা। আমরা বাইনারি সংখ্যা আমি ইন্ডিকেট করে দিছি উপর দিকে আর কি। এবং শোনো, এখানে বিভিন্ন পার্ট গুলো আমাদের একটু জানতে হবে, বুঝতে হবে, এই জিনিসটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অনেক ক্ষেত্রে এটা এমসিকিউ আসতে পারে, এই টাইপের কোশ্চেন গুলা, বা তোমার খ নাম্বার কোশ্চেন আসতে পারে আর কি। তো যাই হোক, এই যে পয়েন্টটা আছে, যে কোনো একটা সংখ্যা পদ্ধতিতে এই পয়েন্টটাকে বলা হয় অ্যাকচুয়ালি রেডিক্স পয়েন্ট। যখন বাইনারিতে সংখ্যা, বাইনারিতে আমরা একটা সংখ্যাকে প্রকাশ করব, তখন সেটাকে বলা হয় বাইনারি পয়েন্ট। এটাকে বাইনারি পয়েন্টও বলা হয়, এখানে বলা যায় এখানে, কারণ কি বলো, কারণ এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আছে, এই জন্য এটাকে বাইনারি পয়েন্টও বলা হয়, যে বাইনারি পয়েন্ট, ঠিক আছে, বাইনারি পয়েন্ট আমি লিখে দিলাম, তোমরা একটু সাইড নোটে লিখে নিবা, এটা বাইনারি পয়েন্টও বলা হয়, বলা যায় আর কি। যেমন আমরা কি বলো, আমরা একটা সংখ্যা যখন লিখি, সাপোজ 110.25 একটা সংখ্যা আছে, তো দশমিকটাতে আমরা কি বলি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি ইউজ করতে, এই জন্য দশমিক বলি না বা পয়েন্ট বলি না, পয়েন্ট বলি না, ডেসিমেল পয়েন্ট বলি না, অনুরূপে এটাকে বাইনারি পয়েন্টও বলা যায়, ঠিক আছে। এবং শোনো, এখানে একটা বিষয় মনে রাখবা, তো তোমাকে একটা যদি প্রশ্ন করা হয় যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি যে এদিকে 1010 যেটা আছে এটা হচ্ছে পূর্ণাংশ, পূর্ণাংশ মানে এটা হচ্ছে পূর্ণাংশ, এবং এই দিকের যে অংশটা আছে 101, এই যে 101 এটা হচ্ছে ভগ্নাংশ, ঠিক আছে, 101 হচ্ছে এখানে ভগ্নাংশ, এই জিনিসটা মাথায় রাখবা। এখন তো এই জন্য পূর্ণাংশ লেখা হয়েছে, যেটা ইংলিশ হচ্ছে ইন্টিজার পার্ট, এবং এটা ভগ্নাংশ লেখা হয়েছে যেটা ইংলিশ হচ্ছে ফ্র্যাকশন পার্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এবং এই যে এখানে তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে সবচেয়ে গুরুত্ব বেশি কোন অঙ্কটার, তাহলে তুমি কি বলবো বলো তো? তুমি নিশ্চয়ই বলবা সবচেয়ে গুরুত্ব বেশি 1 এর। কেন? কারণ 1 কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কি হবে ভাই বলো তো? এই 1 কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই সংখ্যাটা কমে গিয়ে কত হয়ে যাবে? জাস্ট 10.101 এরকম হবে না? এই 1টা, সামনের 1টাকে যদি বাদ দিই, ঠিক আছে, 1 এর পরিবর্তে যদি আমরা 0 বসাই দিই, তাহলে দেখো, তার মানে দেখো একটা সংখ্যার মূল্য বা গুরুত্ব কতটুকু, দেখছো? একটা সংখ্যা এই সামনেরটায় থাকলেই সেটা মানে 1000-এর দিকে হয়ে যাচ্ছে, বা 4
4 অঙ্কের একটা সংখ্যা হয়ে যাচ্ছে, আর না হলে জাস্ট কয়েক অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তো এইখানে কিন্তু সবচেয়ে গুরুত্ব এর বেশি। তো এদিকে আমরা শেষ সবচেয়ে গুরুত্ব কার বেশি এটা যদি আমরা বলতে চাই, তাহলে এই যে শেষের যে ওয়ানটা আছে এইটাকে যদি আমরা এখান থেকে বাদ দিই, তাহলে কতটুকু কমবে বলো তো? এটাকে বাদ দিলে হবে কি বলো? এই যে 1010.10, কোনো কিছু কমলো রে? কোনো কিছু কমলো না, জাস্ট শেষে কি আছে, শেষে একটা ওয়ান ছিল, সেই ওয়ানটা বাদ দিয়ে দিলাম। ওয়ানটা বাদ দেওয়া মানে কিন্তু তেমন কিছু কমলো না, 0.001 কমছে only। তো যেখানে একটা সংখ্যা অনেক বড় 4 ডিজিটের 1010.10, সেখানে 0.001 বাদ দিলে কোনো ঝামেলা আছে? নাই। তো এই জন্য এই দিকের অঙ্কের গুরুত্ব অনেক কম, এদিকের অঙ্কের গুরুত্ব বেশি। ঠিক আছে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন বলো তো, বাইনারিতে 0 আর 1 কে কি বলা হয়? বিট বলা হয়। এটা একটু আগে আমরা জানছি। ঠিক আছে, এই জন্য এই দিকের অঙ্কগুলো, এইদিকে কিন্তু শোনো একটা বিষয় মনে রাখবে, এইদিকে যদি আমরা বলি এটা হচ্ছে বাম, অ্যাকচুয়ালি বাম অংশ বা বাম পক্ষ, এটা হচ্ছে ডান অংশ বা ডান পক্ষ। ঠিক আছে, তো এই দিকের অঙ্কগুলোকে বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, বা যার বাংলাটা হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ অঙ্ক বা অধিক গুরুত্বের অঙ্ক। ঠিক আছে, বা বিট, যেহেতু আমরা বলতেছি বিট, বিট বলবো, অধিক গুরুত্বের বিট। তো দেখো এই যে মোস্ট এমএসবি, এমএসবি এর ফুল ফর্ম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। মোস্ট মানে সবচেয়ে বেশি, যেটা অ্যাকচুয়ালি সেটা বোঝায়। তারপর সিগনিফিকেন্ট মানে এখানে গুরুত্ব বোঝাচ্ছে বা গুরুত্বপূর্ণ। বিট, বিট মানে 0 1 1 কে যে আমরা বিট বলি এই জন্য। তারপর ডান দিকে দেখো তো, ডান দিকে কি আছে বলো? ডান দিকে আমরা জানলাম যে সবচেয়ে গুরুত্ব এদিকে কম, যে ওইদিকে কম। তো এই জন্য আমরা এটাকে বলা হয় এলএসবি। এলএসবি এর ফুল ফর্মটা এখানে দেখে নাও, যে লিস্ট সিগনিফিকেন্ট বিট। ঠিক আছে, লিস্ট সিগনিফিকেন্ট বিট আমরা বাইনারিতে দেখতেছি, এই জন্য বিট বলা হয়। আমরা জানি 0 আর 1 কে বাইনারিতে বিট বলা হয়। ঠিক আছে, তো এই জন্য লিস্ট মানে সবচেয়ে কম, যেটা সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ বা গুরুত্ব, আর বিট মানে তো 0 1, বুঝতে পারতেছো। তো এই জন্য এটাকে লিস্ট বা এলএসবি এদিকে বলা হয়। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো বিস্তারিত ব্যাখ্যাটা। ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে এবং পুনরুক্তগুলো মনে রাখবে, এগুলা এমসিকিউ এ এসে থাকে। তো যাই হোক, আমরা ঠিক আছে, আমরা একটু বাইনারিতে দেখলাম ভাই, তাহলে একটা কি, একটা ডেসিমেল বা অন্যান্য কিছু দেখা উচিত, তাই না? সেটা আমরা দেখবো। দেখো, তো এখানে আমরা একটা ডেসিমেল দেখলাম। এখন তো ডেসিমেল সংখ্যা আগের মতোই একটা, এই সংখ্যাটা কি আছে বলো? 1225.465। তার মানে আমরা বলতে পারি যে 1225.465 বা 1225.465, এটাই আর কি বাংলায় যদি বলি। যাই হোক, তো এখন এই যে দশমিক বিন্দুটা আছে, এটাকে বলা হয় কি বলতো ভাই? ডেসিমেল পয়েন্ট। এটা মনে রাখবা। রেডিক্স পয়েন্ট সেখানে বলছিলাম, ঠিক আছে, সবগুলোর ক্ষেত্রে রেডিক্স পয়েন্ট কমন বলা হয়, কিন্তু যেহেতু এটা ডেসিমেলে আছে সংখ্যাটা, তখন সেটাকে বলা হবে ডেসিমেল পয়েন্ট। এই জিনিসটা মনে রাখবা। অনুরূপে যদি অক্টাল থাকে তাহলে এটাকে বলা কি? অক্টাল পয়েন্ট। যদি হেক্সাডেসিমেল থাকে তাহলে হেক্সাডেসিমেল পয়েন্ট, এভাবে বলতে পারো। আর এটা হচ্ছে পূর্ণাংশ, এটা হচ্ছে ভগ্নাংশ পার্ট। ঠিক আছে, তারপর এটাও অনুরূপে। এখানে একটা বিষয় মনে রাখো, তাহলে এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক বা প্রতীক কোনটা বলতো? সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে 1। আর অনুরূপে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ কোনটা বলতো? 5। তো এই জন্য বলতে পারি এই দিকের গুলো সবচেয়ে গুরুত্ব বেশি, তারপরে গুরুত্বপূর্ণ এটা, তারপরে গুরুত্বপূর্ণ এটা, তারপরে গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, অনুরূপে এদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কম, তার চেয়ে একটু বেশি এটা, তার চেয়ে আরো বেশি এটা, তার চেয়ে আরো বেশি এদিকে, এদিকে যাচ্ছে। তো এই জন্য এদিকে বলে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। কারণ কি বলো? কারণ ডেসিমেলে এখন এগুলাকে বলা হয় ডিজিট, কারণ 0 থেকে 9 পর্যন্ত আমরা ডেসিমেল ইউজ করে থাকি এবং এগুলোকে বলা হয় ডিজিট বা অঙ্ক। তো এই জন্য বলা হয় মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট। এদিকে কি বলা হয় বলো? এলএসডি, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। তো যেখানে পূর্ণরূপগুলো এখানে দেওয়া আছে, এই যে এমএসডি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, তারপর এলএসডি কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, অধিক গুরুত্বের অঙ্ক, কম গুরুত্বের অঙ্ক, এটাই বোঝায়। তো এখন অক্টালে, হেক্সাডেসিমেলে যদি আমরা প্রকাশ করি, তাও কিন্তু আমরা বলবো এমএসডি, এলএসডি। কিন্তু এই জিনিসটাই তোমাদের কিছু কিছু বইয়ে, যেগুলো আগের ভার্সনের বই, কিছু কিছু বইয়ে ভুল করে জিনিসটা, মানে একটু মিস আন্ডারস্ট্যান্ডিং করে তারা ইয়ে করছে, যে তারা একটা সংখ্যা, ডেসিমেল সংখ্যাকেও লিখছে এবং সেখানেও লিখছে এমএসবি, সেখানেও লিখছে এলএসবি। অর্থাৎ সেখানে কিন্তু এলএসবি বা এমএসবি লেখা যাবে না, সেখানে লিখতে হবে এমএসডি বা এলএসডি। ঠিক আছে, এই জিনিসটা লিখতে হবে, এই জিনিসটা মনে রাখবা। কারণ আমরা সেটাকে ডিজিট বলি, এটাকে কিন্তু বিট বলি না। ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টালে কিন্তু আমরা বিট বলি না, এগুলিকে ডিজিট বলে থাকি। ঠিক আছে, এই জন্য এমএসডি লিখতে হবে। এই জিনিসটা একটু কারেকশন করে নিবা বইয়ে থাকলে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন একটা ইন্টারেস্টিং জায়গায় চলে যাবো, আমরা কিভাবে এই সংখ্যা পদ্ধতিগুলো গঠিত হয় এবং কিভাবে এদের মধ্যে তুলনা করতে পারি, এরকম একটা ছক দেখবো। তো তোমরা নিশ্চয়ই তোমাদের বইয়ে এরকম ছক দেখছো আশা করি। ঠিক আছে, এটা আমি একটু এখান থেকে দেখাই, যে এটা মূলত একটা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির সমতুল্য ছক। তোমাদের বইয়ে দেখবা অবশ্যই এই ছকটা আছে, যদি না দেখে থাকো। আর যদি দেখো তাহলে অবশ্যই দেখছো তোমরা। তবে এখানে তোমাদের মনে কোশ্চেন থাকতেই পারে, এখানে ডেসিমেলে 0 থেকে 20 পর্যন্ত লিখছি, বাকি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এইগুলা আবার ফাঁকা রাখছি কেন? কারণ এইগুলা আমি তোমাকে
বুঝিয়ে এখন ফিল আপ করবো যে কিভাবে সংখ্যাটা আসে, কিভাবে তুমি এরকম সহগ তৈরি করবা। অনেক সময় প্রশ্ন কিন্তু এটা আসে ভাই, যে এরকম কিন্তু প্রশ্নে আসে তোমার, ঠিক আছে, যে জিরো থেকে 20 পর্যন্ত বা প্রথম 20টি সংখ্যা ডেসিমেল, বাইনারি এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতে লেখো এবং তুলনামূলক একটা ছক তৈরি করো, এরকম কিন্তু কোশ্চেন আসে। তো এখন এই জন্যই তোমার এটা ইম্পর্টেন্ট, এবং এই জিনিসগুলো যদি তুমি ভালো মতো বুঝে থাকো তাহলে আশা করি এই সংখ্যা পদ্ধতিতে পরবর্তীতে রূপান্তরগুলো যে আছে, সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো, সেগুলা একবারে সুন্দরভাবে বুঝতে পারবো। তো যাই হোক, চলে যাই কথা না বলে। তো ডেসিমেলে ডেসিমেলে আমরা জানি যে টোটাল 9টা, 0 থেকে 9 পর্যন্ত টোটাল 10টা ডিজিট ইউজ করা হয়, বা 10টা ডিজিট নিয়ে মূলত ডেসিমেল সংখ্যা পদ্ধতি গঠিত, এই যে 10টা, এটা ঠিক আছে এই পর্যন্ত। তাহলে এগুলো হচ্ছে আমাদের অঙ্ক বা মৌলিক চিহ্ন, ঠিক আছে। তো যাই হোক, জি আচ্ছা, 10 পর্যন্ত আমি এখানে 10 দিয়ে দিছি, এটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এখানে একটু আর কি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তো 0 থেকে 9 পর্যন্ত আর কি, এই জিনিসটা মনে রাখবা। তো 0 থেকে 9 পর্যন্ত। এখন পরবর্তীতে তোমাদের কাছে প্রশ্ন, পরবর্তীতে 10, 11, 12, 13, 14 আছে, এটা আমরা জানি যে পরবর্তী সংখ্যা এইগুলা, কিন্তু এইভাবে এইগুলা কেমনে আসলো তোমরা কি এটা বলতে পারবা? এটা তোমাদের কাছে যদি কোশ্চেন করা হয় এটা কেমনে আসলো, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এই জিনিসটাই আমরা একটু রিয়েলাইজ করব। তো আমরা যদি আসি যে প্রথম যে অঙ্কগুলো ইউজ করা হয়েছে, অঙ্ককে কি বলা হয়? সংখ্যার ক্ষুদ্রতম একক। তার মানে অঙ্ক হচ্ছে মৌলিক, সেটাকে আর ভাঙানো যায় না। তো এই জন্য আমরা বলতে পারি এগুলো হচ্ছে ইউনিক এবং এগুলো হচ্ছে মৌলিক, এগুলোকে আর ভাঙানো যায় না, ঠিক আছে। তো এই জন্য এগুলাকে বলতে পারি আমরা একক স্থানীয় অঙ্ক। আমরা শুধুমাত্র এমনি বলতে পারি একক স্থানীয় অঙ্ক আর কি, অ্যাকচুয়ালি, ঠিক আছে, বা একটাই আছে শুধুমাত্র এটাই। পরবর্তীতে এখন 9 পর্যন্ত রাখলে তো আমাদের হবে না, আমাদের তো কোটি কোটি টাকার হিসাব নিকাশ করতে হয়, তাই না? বিলিয়ন বিলিয়ন মিলিয়ন মিলিয়ন টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার হিসাব করতে হয়, তাই না? ডলারের হিসাব করতে হয়। তো এই জন্য তাহলে আমাদের কি প্রয়োজন বলো তো? আরো বড় বড় সংখ্যা লেখা প্রয়োজন, ঠিক আছে। আরো আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে অন্যান্য হিসাব নিকাশ আছে, অ্যাকাউন্টিং এ আছে কোটি কোটি টাকার হিসাব। তো যাই হোক, এত কিছু হিসাব নিকাশ করার জন্য অবশ্যই পরবর্তীতে আমাদের বড় বড় সংখ্যা গঠন করতে হবে। তো এই জন্য কি করা হয়েছে, তাহলে এখন দেখো, অত বড় বড় সংখ্যা গঠন করা মানে তো অতগুলা অন্য ইউনিক চিহ্ন তো আমরা ইউজ করতে পারি না। পরবর্তীতে তাহলে কি করা হয়, এই যে অঙ্কগুলো আছে, এই যে 0 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, এই 0 থেকে 9 পর্যন্ত অঙ্কগুলাই পরবর্তীতে কম্বিনেশনের মাধ্যমে, ঠিক আছে, পাশাপাশি অবস্থানের মাধ্যমে নতুন নতুন সংখ্যা গ্রহণ হয়েছে। তাহলে বিষয়টা ঠিক এমন দাঁড়াইলো, তোমরা যদি সায়েন্সের স্টুডেন্ট যারা আছো বা এর আগে যদি বিজ্ঞান পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে একটি অণু হচ্ছে অনেকগুলো পরমাণু সমন্বয়ে গঠিত, এবং এই পৃথিবীতে কয়টা পরমাণু আছে বলতো, পরমাণু বা মৌল আছে কয়টা? পর্যায় সারণী তো তোমরা নিশ্চয়ই দেখছো 118টা, তাহলে 118টা পরমাণু, ঠিক আছে, বা আমরা বলতে পারি যে মৌলিক কণার ক্ষুদ্রতম একক, ঠিক আছে, এটাই পরমাণু। এই পরমাণু নিয়ে কিন্তু বড় বড় এই যে পদার্থগুলো গঠিত, ঠিক আছে, বড় বড় তোমার হচ্ছে অণুগুলো গঠিত, অনুরূপে এই 10টি ডিজিট নিয়েই বড় বড় সংখ্যাগুলো গঠিত হবে, ঠিক আছে। এবং আমরা জানি যে অণুতে কি পরমাণুগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে বা বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গঠিত হয়, অনুরূপে জিনিসটা এরকম পাশাপাশি তার অবস্থানের মাধ্যমে বড় বড় সংখ্যা গঠন করে। তো যাই হোক, আমরা বলতে পারি এখানে এটা একক স্থানীয় অঙ্ক, তো এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক আসবে, তারপরে শতক আসবে, ঠিক আছে। তো এখন কিভাবে গঠিত এটা যদি আমি তোমাদের একটু লজিকটা বলি, এটা আমি দুইভাবে উপস্থাপন করতে পারি তোমাদের। তো যেমন আমরা কি করব, দশক আনবো, দশকের জন্য নিয়ে আসতে গেলে আমরা অলরেডি তোমাকে একটা লজিক যদি আমি বলি, যে জিরো যেটা আছে, জিরো এদের সামনে সবার সামনে যদি জিরো জিরো বসানো হয় তাহলে প্রকৃতপক্ষে কি হবে বলো তো, সেই ডিজিটাই হবে না। মানে আমি বললাম যে জিরো আছে, জিরো সামনে আরেকটা জিরো বসাই তাহলে তো জিরোই হলো। জিরো আছে, যে ওয়ান আছে, ওয়ানের সামনে একটা জিরো বসাই তাহলে তো ওয়ানই হলো। টু আছে, টু এর সামনে একটা জিরো বসাই তাহলে কি হলো, টু এ হলো, তাই না? তো এখন বলতে পারি যে সবারই নিচে একটা করে জিরো আছে, তো জিরো যদি থাকে তাহলে তো সেটাই হলো, সমস্যা নেই। তো যেহেতু জিরো আছে, পরবর্তী যেটা আসবে সেটা হচ্ছে সবার সামনে একটা করে ওয়ান বসাই, কারণ জিরোর পরের ডিজিটটা হচ্ছে ওয়ান, ওয়ান বসাই। তারপরে এইদিকে মৌলিক যে অঙ্কগুলো আছে, এই যে অঙ্কগুলো বা মৌলিক যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো পাশাপাশি 0 থেকে 9 পর্যন্ত বসাইলে ইউনিক 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 আমরা কি পাই, ডিজিট পাই না? ইউনিক ইউনিক ডিজিটটা এইভাবে আসে, এবং এর পরবর্তীতে এটাকে আমরা নাম নাম জানি 10, 11, মানে 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, ঠিক আছে, এইভাবে আসে। এই জিনিসটা আমরা লজিকটা অ্যাপ্লাই করতে পারি। আরেকটা লজিক কি ভাই, আরেকটা লজিক আমি তোমাকে বলি। আরেকটা লজিক হচ্ছে জাস্ট কম্বিনেশনের মাধ্যমে কিভাবে কম্বিনেশনটা হয়। আমি একটু আগে বললাম যে জিরো সবার সামনে যদি বসাও তাহলে কি হয়, সেটাই হয়। তো এই জন্য জিরো দিয়ে কম্বিনেশন করা যাবে না, কম্বিনেশন তোমাকে করতে হবে ওয়ান দিয়ে শুরু। তাহলে ওয়ান দিয়ে কম্বিনেশন শুরু হবে, ঠিক আছে, ওয়ান দিয়ে কম্বিনেশন শুরু হবে, এটা আমি একটু করে দেখাই। তো দেখো, এখন ওয়ান দিয়ে কম্বিনেশন শুরু হবে, ঠিক আছে, ওয়ান দিয়ে কম্বিনেশন শুরু হবে, তাহলে ওয়ানের সাথে কম্বিনেশন কার হবে বলো, ওয়ানের সাথে হবে জিরো, ওয়ানের সাথে হবে ওয়ানের। তো এই জন্য এই যে ওয়ানকে আমরা প্রথমে লিখবো, তার পাশে কাকে লিখবো বলো, মৌলিক যে অঙ্কগুলো আছে, ডি জিরো। তারপর ওয়ানকে লিখলাম, তার পাশে কাকে লিখবো বলো, ওয়ানকে লিখলাম, কারণ ওয়ানের সাপেক্ষে ওয়ানও একটা ডিজিট, তাই না? মৌলিক যেগুলো আছে,
যে অঙ্কগুলো আছে ডিজিটগুলো আছে সেগুলোকে কিন্তু বসাইতে হবে, এই জিনিসটা মাথায় রাখবা। তারপরে কি বলো, এই যে ওয়ান আছে, ওয়ানের পাশে কাকে বসাবো বলো, টু কে বসাবো, এরপরে তো টু আছে, এই যে এরপরে তো টু আছে, ওয়ানের সাথে কম্বিনেশন যেহেতু হচ্ছে টু। তারপরে কি আছে বলো, থ্রি আছে, ঠিক আছে, তার মানে তারপরে কাকে বসাবো, এই যে থ্রি কে বসাবো। এটা আমি তোমাদের একটু বড় করে দেখাই নাকি, এই যে জুম করে দেখাই, তাহলে ভালো লাগবে। তো যাই হোক, এটা করে দেখাবো। তাহলে দেখো তারপরে কি কি বসাবো বলো, তারপরে যে ওয়ান থ্রি বসালাম, তারপরে কি ওয়ানের পরে কাকে বসাবো বলো, ফোর কে বসাবো এবার। তাহলে এই যে ওয়ান দিলাম, এই যে থ্রির পরের ডিজিট হচ্ছে ফোর, এই জন্য ফোর কে বসাবো, ঠিক আছে। এই যে ফোর, ফোর কে বসাবো এই জন্য, এই যে ফোর দিয়ে দিলাম। তারপরে কি বলো, ফাইভ কে বসাবো, যে ওয়ান ফাইভ, ওয়ান সিক্স। তাহলে যতগুলো মৌলিক আছে, তাহলে ওয়ান সেভেন আছে, ওয়ান এইট আছে, ওয়ান নাইন আছে, ওয়ান নাইন পর্যন্ত। তা দেখো মৌলিকগুলো কিন্তু শেষ, এই যে ওয়ান থেকে, জিরো থেকে নাইন পর্যন্ত বসালাম, মৌলিকগুলো সব শেষ, ঠিক আছে শেষ। তার মানে এখান থেকে ওয়ান দিয়ে কম্বিনেশন করা শেষ। তারপর তুমি কাকে বসাবো বলো, ওয়ানের পরে কি আছে বলো তো ভাই, ওয়ানের পরে আছে কি, টু আছে, তাহলে কি বসাবো আমরা, টু এর সাথে এখন কম্বিনেশনটা হবে, তো এই জন্য পরবর্তীতে চলে আসে টু জিরো। তারপরে কি আসবে বলো, টু ওয়ান টু টু, এভাবে কিন্তু সংখ্যাগুলো গঠিত হয়, ঠিক আছে। এই লজিকটা অ্যাপ্লাই করেই পরবর্তীতে আমরা যদি এই দিকে একটু সংখ্যাগুলো গঠন করতে চাই তাহলে কি হবে একটু দেখো। আচ্ছা, এদিকে যদি সংখ্যাগুলো গঠন করতে চাই তাহলে একটু দেখো যে কি হয়, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এটা একটু ইয়ে করে দিই। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে যে কিভাবে এটা গঠিত হবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে প্রথমে কি আছে, বাইনারিতে বলো জিরো আছে, তারপরে কি আছে, ওয়ান আছে। তার মানে এই দুইটা আমরা কি বলতে পারি, এই দুইটা হচ্ছে আমাদের মৌলিক মৌলিক অঙ্ক চিহ্ন বলতে পারি, বা আমরা বলতে পারি যে এই দুইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডিজিট, বা এই দুইটা বিট, ডিজিট না বলে মৌলিক বেসিক ডিজিট বলতে পারি বা বিট বলতে পারি। এই দুইটা নিয়ে কম্বিনেশন করে আমাদের নিয়ে আসতে হবে, তাই না, লজিক অনুযায়ী। তাহলে একক স্থানীয় অঙ্ক এগুলাই, দশক স্থানীয় আনতে গেলে কি করতে হবে, আমি একটু আগে বলছি জিরোর সাথে কম্বিনেশন করলে, এই যে জিরোর পাশে ওয়ান বসালে কি হয়, সেটা ওয়ানই হয়, বা জিরোর পাশে জিরো বসালে জিরোই হয়, অলরেডি তো সেগুলো আমাদের আছে, তাই না। তাহলে জিরোর সাথে কম্বিনেশন করতে পারবো না আমরা। কম্বিনেশন মানে কি, কম্বিনেশন বাংলা অর্থ কিন্তু মানে সমাবেশ আর কি, মানে পাশাপাশি অবস্থান করে বিভিন্নভাবে সাজাবো এমনটা। তো যাই হোক, এই জন্য কম্বিনেশন হবে ডিরেক্টলি ওয়ান থেকে, ওয়ানের সাথে জিরো। তার মানে আমরা কি বলতে পারি যে ওয়ানের পাশে বসলো জিরো, তারপর ওয়ানের সাথে ওয়ান একটা ডিজিট, এই জন্য কি বলবি, ওয়ানের সাথে ওয়ান বসলো, ঠিক আছে। তুমি তাহলে কি বলবা, জিরো আর ওয়ান তো শেষ হয়ে গেলো, এখন কি করবো, এখন কার কাছে যাবো বলো, এখন চলে যাবো, এই যে নতুন গঠন হয়ে গেছে না, তাহলে কি ওয়ানের সাথে চলে যাবো, ওয়ানের সাথে কম্বিনেশন করো, ওয়ানের সাথে কি বসবে বলো, তাহলে এই যে ওয়ান, ওয়ান জিরো আর কি, ওয়ান জিরোর সাথে, তো ওয়ান জিরো ডিরেক্টলি বসায় দাও। তার পাশে কাকে কাকে বসাবো, তাহলে এখন কম্বিনেশন হবে জিরোর সাথে, এই যে যার সাথে কম্বিনেশন হবে তাকে এই যে এখানে বসাও। তাহলে কি হয়ে গেছে বলতো, একটা নতুন ইয়ে হয়ে গেছে না, একটা নতুন আমরা সংখ্যা পেয়ে গেছি না, যেটা হচ্ছে কি ওয়ান জিরো জিরো, নতুন সংখ্যা পেয়েছি না, এটাই। তো তারপরে কি বসাবো, আরেকবার ওয়ান জিরো বসায় দাও, তার পাশে কাকে বসাবো বলো, এই যে ওয়ান কে বসাবো, কারণ ওয়ানের সাথে একটা কম্বিনেশন হবে, তো ওয়ান কে বসায় ফেলো, ঠিক আছে। এখন আমি তোমাদের এখানে লজিকটা বলি, বাইনারিতে যেহেতু আমরা জানি জিরো আর ওয়ান ছাড়া অন্যান্য কোনো ডিজিট নেওয়া হয় না, ঠিক আছে, বা জিরো ওয়ান দিয়েই সংখ্যাগুলো গঠিত হয়, এই জন্য আমরা যদি দেখি প্রথমে জিরো, তারপরে ওয়ান, তারপরে কি বলো, ওয়ান জিরো, মানে ওয়ান থেকে নাইন পর্যন্ত কোনো ওয়ান জিরো দিয়ে আমরা সংখ্যা পাই না, তারপরে পাই যেটা ওয়ান জিরো, তারপরে পাই ওয়ান ওয়ান, তারপর ওয়ান ওয়ান থেকে একশোর আগ পর্যন্ত অর্থাৎ 99 পর্যন্ত কি কোনো ওয়ান আর জিরো, ওয়ান আর জিরো আছে এমন কোনো ডিজিট বা অঙ্ক আছে, মানে এমন কোনো ইয়ে আছে, সংখ্যা আছে, সংখ্যা কিন্তু নাই। এই জন্য ডিরেক্টলি আমাদের নিতে হবে একশো, তারপরে নিতে হবে 101, তারপরে নিতে হবে কি 110, 111 এরকম। তো 110 কিভাবে আসে বলো, এর সাথে আমাদের কম্বিনেশন শেষ, তারপরে কার সাথে কম্বিনেশন করবো বলো, ওয়ান ওয়ানের সাথে। তাহলে এই যে ওয়ান ওয়ান সামনে বসায় দাও দুইটা, তারপরে কি বসাবো, একবার বসাবো জিরো কে, ঠিক আছে, অনুরূপে ওয়ান ওয়ান বসায় দাও, একবার কাকে বসাবো এখন, ওয়ান কে, ঠিক আছে। এইভাবেই দুইটা ডিজিটেই, এই যে দুইটা ডিজিট জিরো ওয়ান বসতে বসতে হবে, আর এগুলোর সাথে কম্বিনেশন হবে, তারপরে কি কোথায় যাবে বলো তো, এবার ওয়ান জিরো জিরোতে যাবে। তাহলে এই যে ওয়ান জিরো জিরো বসাই দিলাম, একবার বসাবো জিরো কে, তারপর কি ওয়ান জিরো জিরো বসাই দিলাম, একবার বসাবো ওয়ান কে, ঠিক আছে। তারপরে কি আসবে বলো, এবার এবার এই যে এখানে চলে যাও, এবার কি বলো, ওয়ান জিরো ওয়ান চলে আসলো, তাহলে এই যে দেখো ওয়ান জিরো ওয়ান বসাই দিলে, একবার বসাইলা কাকে বলো, জিরো কে, ওয়ান জিরো ওয়ান বসাইলা, একবার বসাইলা কাকে বলো, ওয়ান কে। তারপরে কি কার কাছে চলে যাবে বলো, এই যে ওয়ান ওয়ান জিরোর কাছে চলে যাবো আমরা, ওয়ান ওয়ান জিরো, এই যে ওয়ান ওয়ান জিরো বসালাম, একবার কাকে বসাবা, জিরো কে, তারপর কি বলো, আরেকবার বসালাম ওয়ান ওয়ান জিরো, এবার কাকে বসাবা, ওয়ান কে, তারপরে কি ওয়ান ওয়ান জিরো শেষ হয়ে গেল, তারপরে কি বলতো, তিনটা ওয়ান যেটা আছে ট্রিপল ওয়ান, ওয়ান 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 বসাইলাম, একবার কাকে বসাবো, এই যে বেসিক বা মৌলিক ডিজিট, একবার জিরো কে বসাবো, এই যে একবার জিরো বসাই দিলাম, আরেকবার কাকে বসাবো, ওয়ান কে বসাবো, তো এই জন্য এই যে প্রথমে তিনটা ওয়ান লিখলাম, তারপরে বসাবো ওয়ান কে, ঠিক আছে। তারপরে দেখো কি আছে, তারপরে ওয়ান জিরো জিরো আছে, তিনটা জিরো আর কি, এই যে ওয়ান জিরো জিরো জিরো, তিনটা জিরো, ঠিক আছে, এই যে তিনটা জিরোর পরে কাকে কি বসবে বলো, একটা জিরো বসবে। অনুরূপে এই যে ওয়ান জিরো 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 1000, 1000 এর পাশে কি বসবে, এবার ওয়ান বসবে। অনুরূপে তারপরে কোথায় যাবে বলো,
1001-এ যাবা, ঠিক আছে, 1001 যাবে, তাহলে 1001 বসাইলা, তার পাশে কাকে বসাবো বলো, 0 কে বসাবো, ঠিক আছে, তারপরে কাকে বসাবো বলো, এবার একটু তোমাদের একটু উপরে উপরে নিয়ে দেখাই আর কি, ঠিক আছে। তো এখন দেখো তারপরে কাকে বসাবো আমরা, আমরা কিন্তু এই পর্যন্ত নিছি এবং 0 বসাইছি, তো এই জন্য আমরা 1001 নিয়ে এবার 1 কে বসাবো, তারপরে কাকে বসাবো, এই যে 1010, তাহলে দেখো 1010 বসাইলাম এবং এর পাশে কি বসাবো আমরা, 0 বসাবো, ঠিক আছে, 1010 বসালাম, তারপরে 0 বসাবো, তারপরে দেখো 21তম যেটা আসবে তারপরে কি বসবে, 1010, তারপর 1 বসবে, এই যে 1010, 1 এইভাবেই কিন্তু সংখ্যাগুলো গঠিত হবে, ঠিক আছে। এই ছকটা অবশ্যই তোমরা তুলে নিবা খাতায়, এবং বইও তোমার সুন্দরভাবে দেওয়া আছে, বই থেকে তোমরা তুলে নিতে পারো, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন বলো, যেহেতু এগুলা সবগুলাই স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে এইগুলো যে নিয়ম মেনে চলে বাকিগুলো সেই নিয়মে মেনে চলবে। তাহলে বলো তো এখানে কি হবে, তাহলে দেখো অনুরূপে আমরা বলতে পারি যে অক্টালেও এখন কি হয় বলো, এই যে অক্টালেও 0 থেকে 7 পর্যন্ত যেগুলো আছে এগুলো হচ্ছে ডিজিট আমরা বলতে পারি, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিজিট বা বেসিক ডিজিট, ঠিক আছে, বেসিক ডিজিট বলতে পারি বা মৌলিক চিহ্ন আর কি, এক কথা শেষ, বেসিক ডিজিট বা মৌলিক চিহ্ন বলতে পারি। তো এগুলো যেহেতু মৌলিক চিহ্ন, তারপরে যেগুলো আসবে সেগুলো হবে যৌগিক আর কি, বা সেগুলো হবে সংখ্যা। তো এই জন্য এখন কি হবে, কার সাথে কম্বিনেশন হবে, প্রথমটা 1 এর সাথে হবে, তাহলে কি বসবে বলো, এই যে 10, তারপরে কি বসবে বলো, 1, 1 এর পাশে 1 বসবে, তারপর 1 এর পাশে 2 বসবে, 1 এর পাশে 3 বসবে, 1 এর পাশে 4 বসবে, সেটা 1 এর পাশে 4 বসবে, তারপর 1 এর পাশে কি বসবে, 5 বসবে, 1 এর পাশে কি বসবে, 6 বসবে, 1 এর পাশে 7 বসবে। দেখো 7 পর্যন্ত আমার, 1 এর পাশে 7 পর্যন্ত আমাদের কম্বিনেশন করা শেষ। এখন কাকে বসাবো ভাই বলো তো, এখন কাকে বসাবো, 8 কি আছে, 8 তো নাই, তাহলে কাকে বসাবো, কাউকে বসাবো না। তাহলে কোথায় থেকে চলে যাবো আবার, এই যে এখানে যে আছে 2 যে আছে, 2 থেকে চলে যাবো 2 কে, এবার 2 কে আমরা মার্ক মানে 2 কে আমরা এখানে পাশে বসাবো এবং 2 এর সাথে কম্বিনেশন করবো, তাহলে কি হবে 20, তারপর কি হবে 21, তারপর কি হবে 22, তারপর কি হবে 23, তারপরে কি হবে বলো 24, এভাবেই চলতে থাকবে, 25 এভাবে আসবে, ঠিক আছে। তার মানে তোমাকে এইখানেই কিন্তু তোমরা দেখবা অলরেডি, যদি দেখে থাকো তাহলে নিশ্চয়ই এই কোশ্চেনটা জানো যে 7 এর পরের সংখ্যা কোনটি, অক্টালে 7 এর পরের সংখ্যা কোনটি, সেটা হচ্ছে 10, বা অক্টালে 10 এর আগের সংখ্যা কোনটি, সেটা হচ্ছে 7, এইভাবেই সংখ্যাগুলো গঠিত হয়। তাহলে দেখো এই নিয়মটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কিন্তু অবশ্যই সংখ্যাগুলো কিভাবে গঠিত হয়, কোনটার আগে কি কোনটার পরে কি, এই জিনিসটা মনে রাখতে পারবা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছো এবং আশা করি তোমাকে এটা ভালো লাগছে এবং উপকারী, ইন্টারেস্টিং না, তো একটু বুঝো না, একটু রিয়েলাইজ করো না, এখন যদি না বুঝতে পারো একটু মনোযোগটা মানে মনোযোগ দিয়ে আরেকবার ভিডিওটা একটু জাস্ট এই পার্টটা দেখো, তাহলে বুঝতে পারবো। তো যাই হোক আমরা চলে আসি, তারপরে আমাদের কি আছে বলো, আমাদের আছে হেক্সাডেসিমেল। এবার এই হেক্সাডেসিমেলে আমরা জানি, এই যে হেক্সাডেসিমেলে টোটাল কয়টা বলো তো, হেক্সাডেসিমেলে টোটাল 16টা ডিজিট বা প্রতীক ইউজ করা হয়, এই যে 16টা ডিজিট বা অঙ্ক বা চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয়, এগুলোকে আমরা ডিজিট বলবো, এবং ডিজিটের সাথে যেহেতু এখানে প্রতীকও আছে, ঠিক আছে, বেসিক চিহ্ন বলবো আর কি, ঠিক আছে, বেসিক সাইন বা বেসিক সিম্বল এটাই। তো প্রতীকগুলো কি কি বলো, এ থেকে আহ, প্রথমে আমরা জানি যে 0 থেকে 9 পর্যন্ত সেগুলো ডিজিট, তারপরে এ থেকে এফ পর্যন্ত সেগুলো কি বলো, মৌলিক চিহ্ন বা প্রতীক, এই যে, ঠিক আছে। তার মানে পরবর্তীতে এই জিনিসটা একটু মনে রাখবা, একটা তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে না যে আসলে 0 1 2 এই যে এইভাবে থাকতে বা 9 পর্যন্ত থাকতে পরবর্তীতে আমরা ABCDEF কেন নিয়ে আসলাম, আমরা কেন পরবর্তীতে 10 11 এগুলো লিখলাম না, কারণ কি ভাই, কারণ যেইগুলো আমরা অঙ্ক ইউজ করে থাকি এগুলো হচ্ছে বেসিক সাইন, বেসিক চিহ্ন বা ডিজিট, যেগুলো হচ্ছে দুইটা নিয়ে গঠিত হইতে পারবে না, একটাই থাকতে হবে তাকে, ঠিক আছে, একটাই চিহ্ন বা প্রতীক দিয়ে ইউজ করতে হবে এবং এটা হবে মৌলিক, এটাকে আর ভাঙানো যাবে না, এটা অন্য কারোর সাথে গঠিত হইতে পারবে না। তো এই জন্য এখানে যদি আমরা 10 নিতাম তাহলে ঝামেলা কি, 10 কি 1 আর 0 অলরেডি আমরা নিয়ে ফেলছি না, তো এখানে যদি আমরা 11 নিতাম তাহলে ঝামেলা কি, 11 আমরা অলরেডি নিয়ে ফেলছি না, তো এইভাবে যদি আমরা 15 পর্যন্ত যাবে আর কি, ঠিক আছে, এটা 14, আচ্ছা 14, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 12, এভাবে 15 পর্যন্ত যাবে, এভাবে যদি নিতাম তাহলে ঝামেলা হইতো। এই জিনিসগুলো আমরা এই পর্যন্ত নিলাম কারণ 1 5 অলরেডি আছে, তাহলে এটা আর তখন অঙ্ক থাকলো না, এটা হয়ে গেলো সংখ্যা, এটাই হচ্ছে ঝামেলা, এই জন্য নেওয়া যাবে না। সাপোজ তুমি সেটাও মানো না, পরবর্তীতে নিবাই, তুমি নিবাই, ঠিক আছে, তোমার আসলে তুমি মানো না আসলে যে এই বিসিডি কে কেন নিয়ে আসলাম আমরা, তাহলে কি ঝামেলাটা হবে দেখো, মনে করো এটা কিন্তু না আর কি, এটা সমমান ডেসিমেল ভ্যালু, ঠিক আছে, এটা আমি এমনি জাস্ট রাখছি, পরে ইয়ে করে দেবো, একটু বুঝাই তোমাকে। এখন এখানে পরবর্তী সংখ্যাটা কিভাবে আসবে বলতো, আমরা জানি প্রথমেই 1 এর সাথে কম্বিনেশন করে আসবে, 1 এর সাথে 0 কম্বিনেশন হবে, তো এই জন্য কি আসবে এখানে 1 0, তারপরে কি হবে বলো 1 1 এর সাথে হবে, তো এই জন্য কি আসবে 1 1, তারপরে কি হবে বলো 1 2, তারপরে কি হবে বলো 1 3, তারপরে কি হবে বলো 1 4, এভাবে আসবে তাই না। তাহলে দেখো অলরেডি এখানে তুমি 1 0 নিয়ে ফেলছো, মানে এ যদি না নিতে তাহলে কি নিতে, 1 0 নিতে না, নিয়ে ফেলছো, এখানেও একটা 1 0,
তাহলে এখন তুমি যদি হেক্সাডেসিমেলে একটা সংখ্যা লেখো তাহলে সেটা কি বুঝবা? সেটা কি মৌলিকের 10 নাকি সেটা যৌগিকের 10? এখানে 11 আছে, এখানে যদি 11 পাও, একটা যদি হেক্সাডেসিমেলে 11 লেখো তাহলে তুমি কি বুঝবা? সেটা কি মৌলিকের 11 নাকি পরবর্তীতে কম্বিনেশন করে আসছে যে 11 সেই 11? এই যে দুই ধরনের তো ঝামেলা হয়ে যাচ্ছে, একটা আমাদের কি হচ্ছে বলতো, আমাদের একটা কনফিউশন তৈরি হচ্ছে না? এই কনফিউশন তো রাখা যাবে না, ঠিক আছে? এই জন্যই এই এই যে 10 11 12 13 14 15 না নিয়ে ABCDE নেওয়া হয়, কারণ এইগুলা নিয়ে করলে ঝামেলা শেষ, ঝামেলা মিটে যায়, ঠিক আছে? এবং আমাদের এই ক্ষেত্রে ক্যালকুলেশন, বড় বড় ক্যালকুলেশন করতে সহজ হয়। তো এইগুলা তোমরা ভুল ভাবিও না, এগুলা আমি জাস্ট ইরেজ করে দিলাম, ঠিক আছে? এগুলা আমি ইরেজ করে দিলাম। তো তার মানে আমাদের এবিসিডি নিতে হবে, এই জিনিসটা তোমরা মনে রাখবা। তো এখন আমরা আসি, তারপরে কি হবে বলো? এখন 14 পর্যন্ত আমরা নিলাম, তারপরে কি বসবে? আচ্ছা 14 আর নাই, তাহলে এখন 15 এভাবে আসবে, ঠিক আছে? আমি একটু লিখে দিই বাকিগুলো কি আসবে, দুই একটা, তাহলে মনে রাখবে। 15, তারপরে কি আসবে বলো? আমি 15 এর পরে কোথায় লিখবো? এখানে লিখি নাকি? হ্যাঁ, 15 এর পরে এখানে লিখি। তারপরে কি আসবে? 16 আসবে, 17 আসবে, 18 আসবে, ঠিক আছে? 19 আসবে। 19 এর পরে কি আসবে এখন বলো? 19 এর পরে কি আসবে বলো? 19 এর পরে কি আসবে ভাই? 19 এর পরে আসবে এই যে 1A, কারণ 9 এর পরে কি আছে? এই যে 9 এর পরে কম্বিনেশন করে কি আছে? এ আছে না? যে 1A, তারপর 1B, ঠিক আছে? এখানে আমি লিখি এখন 1C, 1D, 1E, 1F। এটার পরে কি আসবে? 1 থেকে F পর্যন্ত হয়ে গেল, তারপরে আসবে এই যে 20, 21, এভাবে আসবে। তাহলে তোমাকে যদি ভাই বলে যে হেক্সাডেসিমেলে 20 এর আগের সংখ্যা কোনটি, তাহলে কি বলবা? 1F। এইভাবে এই জিনিসগুলো বের করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই ছকটা অবশ্যই, এই ছকটা তোমরা অবশ্যই লিখে নাও, ঠিক আছে? এই ছকটা অবশ্যই ভালো মতো তোমরা তুলে নাও এবং লিখে নাও। আমাদের ছকটা তোমরা তুলে নিবা এখান থেকে, ঠিক আছে? একটু ছোট করে দেখাই নাকি? একটু ছোট করে দেখাই। আচ্ছা, ছকটা একটা তুলে নিবা এটা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো সবকিছু, ঠিক আছে? আসলে আজকে এই পর্যন্তই ছিল, ঠিক আছে? তো এই ক্লাসটা দেখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই, এবং ভালো লেগে থাকলে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে অন্য ক্লাসগুলো দ্রুত পাবা, ঠিক আছে? এবং প্লেলিস্ট থেকে সবগুলো ভিডিও দেখবা, তাহলে বুঝতে পারবা, এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এবং ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই ভাই একটা লাইক করবা এবং কমেন্ট করবা, ঠিক আছে? কমেন্ট করে জানাবা যে কেমন লাগছে বা কোন লেকচার তুমি চাও। তো ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ এগেইন।